আসসালামু আলাইকুম। বড় আপা 2 লিখেছেন শারমিনা চলনিপা। আম্মা আমার আব্বাকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিবাহ করেছিল। আম্মার বয়স তখন 45। এই বয়সে তিনি এই কাজ করবেন, বিষয়টি একদম কল্পনারও বাইরে ছিল। সবচেয়ে জঘন্য ব্যাপার ছিল, আম্মা যাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র 34। বয়সের এত ফারাক হওয়া মহিলাকে সে ছেলে কেন বিয়ে করেছিল সে সময়, আমি এর সঠিক ব্যাখ্যা দিতে পারবো না, কারণ আম্মার কোনো নিজস্ব সম্পত্তি ছিল না। আম্মার এ কাণ্ডতে আমার বড় আপার সংসারে টান পুরান পড়ে, আমার আব্বা ভেঙে পড়ে, আর আমার অবস্থা নাই বা বললাম। আমার সদ্য ঠিক হওয়া বিয়েটা ভেঙে যায়। সব মিলিয়ে আমি এবং আমার পরিবারের বাকি সদস্য একদম ভেঙে পড়ি। মাকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করি, তুমি যা করেছো এটা ভুল, তবে মা সেটা মানতে নারাজ। তার ভাষ্যমতে তার মনের মিল এখানে হয়েছে, সে এখানেই সুখে আছে। সে খুশি হবে যদি আমরা তাকে বিরক্ত না করি। টানা 1 মাস বুঝিয়ে লাভ হলো না। আমার নাসরবান্দা মা আমাদের থেকে তার সুখকেই প্রাধান্য দিল। এত বছরের সংসারে মায়ের কোনো কিছু খারাপ আমাদের চোখে পড়েনি। মায়ের চরিত্র, আচার আচরণ, ব্যবহার সবকিছুই উত্তম থেকে উত্তম বলা যায়। তবে সে মা হুট করে কেন এমন সিদ্ধান্ত নিল সেটাই বুঝতে পারিনি। 1 মাস বোঝানোর পর আমরা যখন ক্লান্ত, তখন মায়ের আশা আমরা ছেড়েই দিয়েছি। আমার বোনের একটা মেয়ে সন্তান আছে, তার শ্বশুর বাড়িতে সে একমাত্র ছেলের বউ। আমার মায়ের এসব কাণ্ড কারখানা তারাও আমার বোনকে খুঁড়তে লাগলো। আমার বোনও বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসলো। দুলাভাই এরপর যদিও এসেছিল 2 বার নিতে, তবে আপা যায়নি। এরপর আপার যেন কি হলো, একদম চুপ হয়ে গেল। একদিন হুট করে আপার হার্ট অ্যাটাক হলো, আর আপা একদম ঘরে পড়ে গেল। তখন আপার 3 বছরের মেয়ের দেখাশোনার দায়িত্ব পড়ে আমার উপর। আমি আর বাবা মিলেই আপাকে আর তার সন্তানকে আগলে রেখেছি। আপার এই অবস্থার মধ্যে মাকে কল করে অবহিত করেছিলাম। মা আসেনি। সে চায় না এখানে এসে তার জীবনের কোনো জটিলতা বাড়াক, সে চায় শান্তি। একদম কড়া করে বলে দিয়েছে, আমাদের মৃত্যু হলেও যেন আমরা কখনো তার সাথে যোগাযোগ না করি। সে আমাদের মরামুখও দেখতে আসবে না। আমাদের প্রতি কিসের এত ক্ষোভ ছিল আজও জানতে পারলাম না। মায়ের এই কথাগুলো আমার নিকট পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো ছিল, কারণ আমার মা আমাদের জন্য সারাটা জীবন খেটেছে, আর এ মা একটা ছেলের জন্য বদলে যাবে, এটা মানা ভীষণ কঠিন থেকে কঠিনতর ছিল। বিভীষিকা আমাকে ঘিরে ধরে খুব লেখাচ্ছে যেন এসব দেখার পর। এরপর আরও 1 মাস কাটে, সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপার চিকিৎসাও চলছে। বাবা কিছুটা ভেঙে পড়লেও সবটা মানিয়ে নিয়েছিল। আমার ক্ষেত্রেও তাই। সময় আরও কিছুদিন কাটলো। একদিন খবর আসলো মায়ের কাটা লাশ পাওয়া গেছে। কাটা লাশ বলতে শুধু মন্টুটা পাওয়া গেছে। যতই হোক, মা তো। সব অভিমান বলে মাকে দেখতে গেলাম। মায়ের কাটা মাথায় কেবল সূচ বসানো ছিল। মনে হয়েছিল কেউ হয়তো মাকে কালো জাদু করে হত্যা করেছে। মা তার বর্তমান স্বামীর বাসায় মার্ডার হয়। তার বর্তমান স্বামীও আত্মহনন করেছিল। একসাথে তাদের উদ্ধার করা হয়। তবে মায়ের বডিটা আর পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল মাকে মেরে হয়তো তার বর্তমান স্বামী আত্মহনন করেছে। এটা কেবল ধারণাই ছিল, সত্যিটা এখনো প্রকাশ পায়নি। এরপর কেটে গেল দীর্ঘ বছর। বাবা মারা গেল। আপাও সুস্থ হয়ে দুলাভাইয়ের সাথে দেশের বাইরে সেটেল হলো, আর আমি এদেশে একলা হয়ে পড়লাম। সবার জীবন সুন্দর হলেও আমার জীবনটা বিভীষিকার আঁধার থেকে বের হয়নি। যখন কেউ আমার এসব অতীত জানে, তখন কেউ আমার সাথে থাকে না। একটা সময় বুঝতে পারি আমি সবার সাথে মেশার যোগ্য না, তাই নিজেকে গুটিয়ে ফেলি, আস্তে আস্তে একা করে ফেলি। আরও এই একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে। আমি এখন শান্তিতে ঘুমাতে পারি না। আমার একটু শান্তির ঘুম দরকার ডাক্তার। আমার জীবনে শান্তি দরকার। আমার শরীরে অশান্তি ছড়িয়ে পড়েছে, এটা নির্মূল করা দরকার ডাক্তার। আমাকে শান্তির ওষুধ দিন। ডাক্তার যুক্তি সামনে থাকা রোগীর কথা শুনে একদম চুপসে গেল। এমন ভয়ঙ্কর অতীত কারো থাকতে পারে সে বিশ্বাস করতে পারছে না। সামনে থাকা মেয়েটাকে দেখে মনে হচ্ছে না তার মনে এত ক্ষত। অপরূপ সুন্দরী বলতে কোনো বিশেষণের বাস্তবতা যদি থাকে, তাহলে এই মেয়ের ক্ষেত্রে নির্দ্বিধায় প্রয়োগ করা যাবে। যুক্তি এবার তার দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো, আপনার নাম যেন কি? উত্তর আসলো, অনন্যা। বয়স 35। যুক্তি অনন্যাকে 2 বার নাম জিজ্ঞেস করেছে। একবার জিজ্ঞেস করেছিল সে চেম্বারে ঢোকার পরপরই, এবং সে সময় সে নামটা প্রেসক্রিপশনে লিখেছিল, সে সাথে বয়সটাও। এরপর তার ঘটনা শোনার পর পুনরায় জিজ্ঞেস করে। এটাই যাচাই করতেছিল সে সজ্ঞানে এগুলো বলছে কিনা, নাকি তার হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু অনন্যার সাথে সে কথা বলে বুঝতে পারলো সে যা বলেছে সত্যি। যুক্তি আবারও প্রশ্ন করলো, কোথায় থাকেন এখন, আর যে ঘটনাটা বললেন কত বছর আগে? অনন্যা হালকা হেসে বলল, খুব বেশি না, বছর 15 তো হবেই। যুক্তি বুঝতেছে না কোথায় থেকে কি করবে।
এমন রোগী তার কাছে প্রথম। চিকিৎসাবিদ্যায় সে বেশি দিন পা রাখেনি, বছর 2 হবে। এর মধ্যে অনেক ধরনের রোগীর সম্মুখীন হয়েছে সে, কিন্তু অনন্যার মতো এমন রোগীকে সে ফেস করেনি। তাই কিছুটা দ্বিধান্বিত হয়ে অনন্যাকে বলল, আপনার সমস্যাটা জটিল, কাউন্সেলিং দরকার। আপনার চিকিৎসার সুবিধার্থে আমার একজন সিনিয়র স্যার অনুভূমিক প্রান্তর কাছে আপনাকে রেফার করলাম। ওনার অ্যাড্রেস সহ সকল কিছু আমি লিখে দিলাম। রাতে কল দিয়ে আমি স্যারকে জানিয়ে দেব। কাল সকাল 10টায় আপনি ওনার চেম্বারে চলে যাবেন। অনন্যা মাথা নাড়ালো। এরপর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সরাসরি চেম্বার সেরে চলে গেল। অনন্যায় যুক্তির শেষ রুগী ছিল, তাই বেশ সময় নিয়ে সে অনন্যার সাথে কথা বলতে পেরেছে। না হয় অন্য রুগীর চাপে এত সময় নিয়ে কথা বলার সুযোগ ছিল না। অনন্যা চলে যাওয়ার পর সে সব গুছিয়ে চেম্বার থেকে বের হয়ে সরাসরি গাড়িতে উঠল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তবে গাড়িতে বসে সে বারবার অনন্যার কথা ভাবছে। একজন মহিলার হুট করে পরিবর্তন হয়ে বিয়ে করাটা স্বাভাবিক, তবে কেন ওই ছেলেটা মহিলাকে বিয়ে করলো? এতে ছেলেটার স্বার্থ কি ছিল? কারণ অনন্যার মায়ের নিজস্ব কোনো সম্পত্তিও ছিল না। তারপরও ভালোবাসা নামক শব্দের জন্য বিষয়টি মেনে নিলেও পরবর্তী বিষয়টি অঙ্ক কষা থেকে বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যেমন, কেন সে ছেলেটি আত্মহনন করলো? অনন্যার মায়ের বডি কোথায়? অনেক প্রশ্নই জাগছে তার মনে। তবে এটা ভুলে গেলে চলবে না, সে একজন ডাক্তার, ইনভেস্টিগেশন করা তার দায়িত্ব না। মাথা থেকে বিষয়টা ঝাড়তে চাইলেও সে পারছিল না। গাড়ির হালকা ব্রেকে যুক্তির ঘোর কাটলো। ড্রাইভার যুক্তিকে বলে উঠল, ম্যাডাম বাসায় চলে এসেছি। যুক্তি সকল চিন্তা বাদ দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় প্রবেশ করলো। বাসায় প্রবেশ করেই তার বাসার একটা কোণে নজর গেল, আর সাথে সাথেই চমকে উঠল। কালো একটা বিড়াল কোথায় থেকে এসে যেন মিলিয়ে গেল। যুক্তি হালকা দম নিল। রুমের ভেতর থেকে তার 5 বছর বয়সী মেয়ে রুদিতা বের হয়ে এলো। যুক্তিকে জড়িয়ে ধরে বলল, মাম্মা চকলেট এনেছো? যুক্তি রুদিতার কথা শুনে কিছুটা অপ্রস্তুত গলায় বলে উঠল, আজকে তো মাম্মা ভুলে গেছে, কাল অবশ্যই আনবো। রাগ করে না আমার জান বাচ্চাটা। রুদিতা বাচ্চা হলেও মাকে বেশ বুঝে। সে হালকা হেসে আদু আদু গলায় বলল, ঠিক আছে মাম্মা, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, কাল কিন্তু মনে করে চকলেট আনবে। যুক্তি রুদিতার গালে একটা চুমু কেটে বলল, আলবাত আনবো। যুক্তি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিছানায় এলিয়ে পড়ল। মোবাইলটা বেজে উঠল ফিওনার কলে। যুক্তি কলটা ধরল। ফিওনার সাথে তার পরিচয় হয় একটা বাস স্ট্যান্ডে। রুদিতা দৌড়ে যাচ্ছিল রাস্তায়। সে মুহূর্তে একটা বাসও বিপরীত থেকে ছুটে আসছিল। ফিওনাই তখন রুদিতাকে আল্লাহর ইশারায় বাঁচায়। সে থেকে ফিওনাকে বেশ আপন করে নেয় যুক্তি। যদিও তার সাথে খুব ক্লোজ না, তবুও মাঝে মাঝে খোঁজ নেওয়া, রুদিতার সাথে কথা বলার পর্ব তাদের চলে। ফিওনার কলটা ধরেই যুক্তি বলে ওঠে, হ্যাঁ বলো, কেমন আছো? ফিওনা হালকা হেসে বলল, আমি তো ভীষণ ভালো আছি। কালকের কথা মনে আছে তো? কাল সন্ধ্যায় আমার বাসায় কিন্তু চলে আসবে। আমার হলুদ হবে। তুমি না আসলে আর রুদিতা না আসলে আমার হলুদ ইনকমপ্লিটই থেকে যাবে। ফিওনার কথা শুনে যুক্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে সত্যিই সবটা ভুলে গেছে। তবুও সেটা ফিওনাকে বুঝতে না দিয়ে বলল, অবশ্যই আসবো আমি। সন্ধ্যা 7টার মধ্যেই চলে আসবো বলেই কলটা কাটলো। যুক্তির মাথা থেকে অনন্যার ঘটনা সরছেই না। যতবার সরাতে চাচ্ছে ততবারই যেন সেটা ঝেঁকে বসছে। যুক্তি চোখ বন্ধ করলেই অনন্যার মুখটা ভেসে আসছে। হঠাৎ করে তার মাথায় ঢুকলো সে তার স্যারকে অনন্যা কাল যাবে এ বিষয়টি বলেনি। তাই চট করেই ফোনটা হাতে নিয়ে অনুভূমিক প্রান্তকে কল দিলেন। অনুভূমিক প্রান্ত তখন নিজের বাসার লম্বা করিডোরে পায়চারি করছেন। রাতের খাবারের পর এটা তার স্বাভাবিক রুটিন। প্রতিদিনেই তিনি এভাবে হাঁটেন। যুক্তির কল পেয়ে সে কলটা ধরে হ্যালো বলতেই যুক্তি কোনো রকম সালাম বা কোনো সম্বোধন না করে সরাসরি বলল, কাল সকাল 10টায় একজন পেশেন্ট আসবে আপনার কাছে। তার নাম অনন্যা। মেয়েটার বেশ অদ্ভুত একটা অতীত আছে। আপনি একটু বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করবেন। মেয়েটাকে দেখে ভীষণ অসহায় লাগছিল। এ অসহায়ত্ব যেন কাটিয়ে উঠতে পারে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমার মনে হয়েছে আমার থেকে ভালো ট্রিটমেন্ট আপনিই করতে পারবেন। অনুভূমিক প্রান্ত তার লম্বা চুলগুলো হাত দিয়ে আঁচড়াতে আঁচড়াতে জবাব দিল, ঠিক আছে, তুমি কেমন আছো? যুক্তি ঠিক আছে বলার পরেই ফোনটা কেটে দেয়। তাই পরের বাক্যটা সে শুনেনি। এদিকে যুক্তির আচরণে বেশ কিছুটা অবসাদ দেখে অনুভূমিক প্রান্ত একটু চিন্তার ভাঁজ কপালে টেনে বসলেন। পরদিন সকালবেলায় যুক্তির ফোন বেজে উঠল। আজকে তার উইকেন্ড, তাই সকালে ওঠার প্যারা নেই। যুক্তির মেয়েকে তার বাসার আয়াই দেখাশোনা করে। যুক্তির হাজব্যান্ড বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, তাই বাসায় তারা 3 জনেই থাকে, যুক্তি, রুদিতা আর রুদিতার আয়া। হঠাৎ কলটা বেজে ওঠায় যুক্তি অপ্রস্তুত হয়ে কলটা ধরতেই লক্ষ্য করলো অনুভূমিক প্রান্ত কল দিয়েছে। সে কলটা ধরে আমতা আমতা করে বলল, স্যার এত সকালে কিছু হয়েছে কি?
অনুভূমিক প্রান্ত হেসে জবাব দিল, বেলা 12টা বাজে। যুক্তি, আমি কল করেছি, তোমার পেশেন্ট তো আর আসেনি। তোমার সাথে তার যোগাযোগ হয়েছে কিনা, সে আসবে কিনা সেটা জানার জন্য। আর তোমাকে গতকাল থেকে বেশ চিন্তিত লাগছে। এনিথিং রং? বেলা 12টা বাজে শুনেই যুক্তি চমকে গেল। রুমে টানানো দেয়ালঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যিই 12টা বেজে গেছে। যুক্তি হতচকিয়ে বসে পড়ল। এত বেলা করে ঘুমানোর অভ্যাস তার নেই। সর্বোচ্চ বেলা 9টা অবধি সে ঘুমিয়েছে, এর বেশি তার কখনো হয়নি। হালকা গলায় অনুভূমিক প্রান্তকে উত্তর দিল, না তেমন কিছু না। কেন মেয়েটা গেল না বুঝতে পারছি না। আমি তো তাকে সিরিয়াস হয়েই বলেছিলাম। আচ্ছা, না গেলে কি আর করার। আর আমার কাছে তার কোনো নাম্বার নেই, নিতে বেমালুম ভুলে গিয়েছি। নেওয়াটা জরুরি ছিল। যদি ফের আবার আসে নিয়ে নিব। আমি ঠিক আছি, চিন্তা করবেন না। উইকেন্ড তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। অনুভূমিক প্রান্ত আর কথা বাড়ালো না, ফোনটা রেখে দিল। যুক্তি ফোনটা রেখে ফ্রেশ হয়ে নিল। এক কাপড়ে চা বসিয়ে দিল, সাথে কয়েক পিস ফ্রোজেন রুটি সেকে নিল। রং চাটা হয়ে গেলে সে তা নিয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো আর রুটিগুলো চায়ে ভিজিয়ে খেতে লাগলো। রুদিতা আয়ের সাথে খেলছে। যুক্তির মাথায় অনন্যার কথাই ঘুরছে। কেন অনন্যা সেখানে গেল না ভাবতে লাগলো। মেয়েটার সাথে কি কিছু হয়েছে? এসব নানাবিধ চিন্তা তার মাথায় জেঁকে ধরেছে। কিছুক্ষণ চিন্তা করে নিজেকে সামলে নিল সে। ফিওনার বিয়ে তাকে যেতে হবে। ফিওনার বাসা এখান থেকে ভালোই দূরে। রওনা দিলে এখনই দিতে হবে। তাই রুদিতার আয়া সাহেবাকে সে ডাকলো। সাহেবা দৌড়ে এসে উত্তর দিল, আপা কিছু বলবেন? যুক্তি স্বাভাবিক গলায় বলল, রুদিতার হলুদ গাউনটা বের করো আর ওকে গোসল করিয়ে দাও, একটা দাওয়াতে যাব। সাহেবা মাথা নেড়ে সম্মতি দিয়ে হ্যাঁ বলল। যুক্তিও গোসল করতে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে বারবার অনন্যার কথাই ভাবছে। যতই সে এড়িয়ে যাচ্ছে বিষয়টি, ততই তার মাথায় গিয়ে বিষয়টি গেঁথে যাচ্ছে। গোসল সেরে একটা হলুদ শাড়ি পরে নিল। লম্বা চুলগুলো খোপা করে আর্টিফিশিয়াল বেলির মালা দিয়ে মুড়ে নিল। এদিকে রুদিতাও প্রায় রেডি। 5 বছর হলেও রুদিতার মাথার চুল কমর সমান লম্বা। জন্মের পর একবার চুল কেটেছিল, এরপর আর কাটেনি, তাই তরতর করে চুলগুলো বেড়েছে। রুদিতার চুলগুলোও খোপা করে আর্টিফিশিয়াল বেলির মালা দিয়ে মুড়ে নিল। এরপর দুজন রওনা দিল ফিওনার বাসার উদ্দেশ্যে। ঠিক 6টার মধ্যে তারা পৌঁছে গেল। যুক্তি যতদূর জানে ফিওনার মা প্যারালাইজড আর বোন আছে। সে তার মাকে নিয়েই থাকে, আর বোন থাকে দেশের বাইরে, যে সেখানে তার সংসার হয়েছে। যুক্তি ফিওনার বাড়িতে প্রবেশ করতেই থমকে উঠল। সামনে অনন্যা দাঁড়ানো। সে তাড়াহুড়া করে অনন্যার কাছে গেল। সরাসরি ভূমিকা রেখে বলে উঠল, আপনি আজকে অনুভূমিক প্রান্তর কাছে কেন যাননি? আর কেমন আছেন আপনি? ওপাশ থেকে উত্তর আসলো, আমি তো আপনাকে চিনতে পারলাম না। কে আপনি? আমি যুক্তি। গতকাল যে আমার কাছে এসেছিলেন আপনি, মনে নেই? আমি তো গতকাল লন্ডন থেকে এসেছি আমার বোনের বিয়ের জন্য। আপনি কাকে বলছেন? আমাকে? যুক্তি বেশ অবাক হয়ে গেল। সে বিস্মিত গলায় বলল, আপনি অনন্যা না? অনন্যা নামটা শুনে আনহারিও কেঁপে উঠল। সে যুক্তিকে অস্থির গলায় বলল, আপনার কাছে কি গতকাল আমার মতো দেখতে কেউ এসেছে? আর সে কি আপনাকে অনন্যা নামটা বলেছে? তার কোনো নম্বর কি আছে? আমাকে দেওয়া যাবে? যুক্তি বুঝতে পারছে না আনহারি কি বলছে। যাকে সে অনন্যা ভাবছে তাহলে সে অনন্যা না। সে আবারও জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আনহারি হালকা গলায় বলল, আনহারি। অনন্যা আমার বোন। কয়েক বছর আগে সে কোথায় যেন হারিয়ে গেছে। কয়েক বছর যাবত আমরা তাকে খুঁজছি। মাঝে মাঝে মনে হয় অনন্যা বেঁচে আছে, এটা আমাদের হ্যালুসিনেশন। তবে এটা বারবার ভুল প্রমাণিত হয়। এই যে দেখুন, আপনিও তাকে দেখেছেন, তাহলে সেটা কি করে আমাদের মনের ভুল হতে পারে? এর মধ্যেই ফিওনা চলে আসলো। ফিওনা যুক্তির দিকে এগিয়ে এসে বলল, কেমন আছো? তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। তারপর আনহারির দিকে আঙ্গুল তাক করে বলল, এটা আমার বোন আনহারি। আমার মা লাবণ্য জোহা প্যারালাইজড হয়ে যাওয়ায় এখানে আসতে পারেনি। এরপর ফিওনা যুক্তি আর রুদিতাকে দেখিয়ে আনহারিকে বলল, এ হলো যুক্তি এবং তার মেয়ে, যার কথা তোমাকে বলেছিলাম বড় আপা, যার গল্প করেছিলাম, উনিই হলেন সে। আনহারি একটা দম নিয়ে বলল, আপনার কথা অনেক শুনেছি। যুক্তির মাথায় আর কিছু ঢুকছে না। সে আবার প্রশ্ন করল, আপনার বোন অনন্যার সাথে কি হয়েছিল? যুক্তির মুখে অনন্যার কথা শুনে ফিওনা বেশ চমকে ওঠে, কারণ যুক্তিকে অনন্যার কথা সে কখনো বলেনি। তাই কৌতূহল গলায় বলে উঠল, অনন্যার কথা আপনি কি করে জানেন? যুক্তি এক নাগারে সবটা বলল, একটুও যেন দম নিল না। ঠিক এ মুহূর্তে ফিওনার চোখে পড়ল অদ্ভুত একটা বিষয়, যেটা এ দীর্ঘ 3 বছরেও লক্ষণীয় হয়নি তার। ফিওনা খেয়াল করলো সেই কালো বিড়ালটা, যেটা সে আগেও দেখত, কিন্তু শেষ ঘটনার পর আর দেখেনি। মানে অনন্যার হাজব্যান্ড দীপকের মৃত্যুর ঘটনার পর এই কালো বিড়ালের কথা সে ভুলে গিয়েছিল। এর আগে প্রায়ই দেখতো সে, কিন্তু দীপকের মৃত্যুর পর আর দেখেনি। এত বছর পর আজকে আবার দেখলো। বিড়ালটা এক কোণ থেকে এসে মিলিয়ে গেল। ফিওনার শরীর কেমন করে যেন কাঁপছে, বিশেষ করে হাতগুলো থরথর করে কাঁপছে তার। যুক্তির চোখে বিষয়টি লক্ষণীয় হলো। সে ফিওনার হাতের তালুটা নিজের 2 হাতের তালু দিয়ে চেপে ধরে বলল, এনিথিং
পিঙ্ক রং। কি হয়েছে তোমার? ফিওনা কথাই বলতে পারছিল না, চুপ করে ঠায় দাঁড়িয়ে আছে। নিজেকে কোনো রকম সামলে নিল সে, হাতটা ছুটিয়ে একটা কাশি দিয়ে উত্তর দিল, আমি ঠিক আছি। এর মধ্যেই অদিতি ডেকে উঠল তাকে। অদিতি এ প্রোগ্রামের হোস্ট, পুরো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব তার। কারণ ফিওনার পরিবারের দায়িত্ব পালনের মতো তেমন কেউ ছিল না, সবাই বিদেশ থাকে, আর আপন মা তো জেলে। ঘৃণায়ও কখনো দেখা করতেও যায় না। যার কাছে আছে সেও প্যারালাইজড, তাই বাইরের কাউকে দায়িত্ব দিতে বাধ্য হয়েছে সে। অদিতির ডাক শুনে ফিওনা যুক্তিকে বলল, অনন্যার বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো, অনেক কিছুই জানার বাকি, তাই তোমাকে এক কথায় বোঝানো সম্ভব না। আমি আস্তে ধীরে তোমাকে বলবো, অনুষ্ঠানটা শেষ হোক। যুক্তি একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি স্টেজে যাও, আর শুভকামনা তোমার জন্য। রুদিতাকে দেখো, তোমার আগে স্টেজে গিয়ে বসে আছে। ফিওনা একটু হেসে স্টেজের দিকে এগুলো। এদিকে যুক্তি রোবটের মতো দাঁড়িয়ে আছে। তার মাথায় এতক্ষণ ছিল অনন্যার অতীত নিয়ে কথা, এখন জেগেছে অনন্যার পরিচয় নিয়ে প্রশ্ন। অনন্যা বলেছে তার মা অন্যত্র বিয়ে করেছে, এরপর খুন হয়েছে, বাবাও মারা গেছে, এক বোন বিদেশ থাকে, যোগাযোগ নেই। তবে আনহারির কথা অনুযায়ী অনন্যা নিখোঁজ কয়েক বছর হবে। তাহলে অনন্যার পরিচয় কি? সে যে অতীত বলেছিল, এটা কি তাহলে মিথ্যা? আর অনন্যা যদি এদের বোন হয়, তাহলে অনন্যা কেন এখানে আসছে না? অনন্যার মনে রাখার শক্তি আছে, সেটা সে কথা বলেই বুঝতে পেরেছে। এমন না যে সে তাদের ভুলে গেছে, যদি ভুলেই না যায় তাহলে তাদের কাছে কেন আসছে না? অনন্যার নামটা ঘিরেই যেন একটা রহস্য তাকে তলিয়ে নিচ্ছে। একটা হাতের স্পর্শ কাঁধে পেল যুক্তি, পাশ ফিরে তাকিয়ে লক্ষ্য করলো আনহারির হাত। আনহারির দিকে তাকাতেই আনহারি বলে উঠল, অনন্যার কথাই ভাবছেন তাই তো? যুক্তি হালকা নিঃশ্বাস ফেলে বলল, অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। অনন্যার বলা অতীতের বর্ণনা আপনাদের পরিবারের সাথে মিশছে না। অনন্যার ভাষ্যমতে তার একটাই বোন ছিল, আপনারা তো দেখছি 3 বোন। ওর বাবা মা মারা গেছে এটা বলেছিল, এখন তো দেখছি মা বেঁচে আছে। যুক্তির কথা শুনে আনহারি আরেকটু রহস্য বাড়াতে বলল, আমাদের বাবা বেঁচে আছে, তবে আমাদের দুজনের পালিত বাবা আলাদা, তারা মারা গেছে। আর আমাদের জন্মদাত্রী মা জেলে, আর ফিওনা আমাদের সৎ বোন, লাবণ্য জোহা আমার পালিত মা। সব মিলিয়ে আপনাকে পুরো কাহিনী না বললে বুঝবেন না। আপনি স্থির হয়ে অনুষ্ঠানটা উপভোগ করুন, ফিওনার বিয়ের পর সব খুলে বলবো। কথাগুলো শুনে যুক্তির মাথা আরও নড়ে গেল, কৌতূহল যেন তাকে গ্রাস করে নিল। কি বলছে, কি হচ্ছে, কিছুই সে মেলাতে পারছে না। আবারও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। এবারও আনহারির ডাকে তার ঘোর কাটে। আনহারি তাকে বলল, চলুন স্টেজের দিকে যাওয়া যাক। যুক্তি এগুচ্ছে ধীর গতিতে, আর আনহারি এগুচ্ছে একটু দ্রুত গতিতে। যুক্তি একটু সামনে গিয়ে থেমে যায়, আর আনহারি স্টেজে ওঠে। এদিকে ফিওনার ভেতরটাও অনন্যার কথা শুনে অস্থির হয়ে আছে, তবুও নিজেকে সামলে অনুষ্ঠান উপভোগ করছে সে। চারদিকে জোরালো আওয়াজে গান বাজছে, একটা মুখরিত পরিবেশ। ফিওনার বন্ধুমহল কেউ ছিল না, তাই এখানে যারা উপস্থিত তারা নাচছে, তারা সবাই ভাড়া করা। সত্যি বলতে আপন যারা আছে তারা কেউ বেঁচে নেই, কেউ হারিয়ে গেছে, আবার কেউ কেউ দেশের বাইরে। গানের আওয়াজটা হুট করেই থেমে গেল ফিওনার এক চিৎকারে। ফিওনার আচমকা এমন চিৎকারে সবাই যেন কেঁপে উঠল। ফিওনাকে বেশ অস্থির দেখাচ্ছে, শ্বাসকষ্ট বেড়েছে তার। আনহারি ফিওনাকে শক্ত হাতে ধরে বলল, তুমি কি এখন অনন্যার কথা চিন্তা করছো? কি হয়েছে তোমার, এমন করছো কেন? তুমি কি ঠিক আছো? ফিওনা কাঁদো কাঁদো গলায় বলল, অনন্যাকে তো হারিয়ে ফেলেছি, নসিবে থাকলে ফিরে পাবো। আপন সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার ভালোবাসার মানুষটাও হারিয়ে গেল। 2 বছর একসাথে থেকে একে অপরকে এত কাছে থেকে চিনলাম, আর এখন বিয়ের দিন সে পালিয়ে গেল। ওর বড় বোন কল দিল, সে নাকি আমাকে বিয়ে করতে পারবে না, তাই একটা চিঠি লিখে দেশের বাইরে চলে গেছে। আচ্ছা আপা, আমার জীবনেই কেন এমন হবে বলো তো? আমি কি খুব খারাপ যে এত শাস্তি পাবো? যুক্তি যতবারেরই স্বাভাবিক হতে চেয়েছিল, ততবারই এমন অবাক করা ঘটনা তাকে অস্বাভাবিক করে তুলছে। এত অদ্ভুত ঘটনা প্যারালাল আকারে হতে সে কখনো দেখেনি। 2 বছর সম্পর্কের পর ঠিক করা বিয়ে কি করে এইভাবে ভেঙে যায়? ছেলে যদি না চাইতো আগেই বিয়ে ভাঙতে পারতো, আর ছেলে দেশের বাইরে গেলে নিশ্চয়ই আগেই ভিসা প্রসেসিং করেছিল। তাহলে হলুদের দিন এমন কাণ্ড ঘটনার কি দরকার ছিল? একজন মানুষ এত ইম্যাচুরের মতো কাজ করবে না। এখানেও কিছু না কিছু রহস্য তো লুকিয়ে আছে। এখন তো তার পুরো বিষয়টা অদ্ভুত রহস্যময় লাগছে, মনে হচ্ছে কোনো রহস্যের ফাঁদে সে পড়ে গেছে, চাইলেই সব সমাধান করতে পারছে না। এদিকে ফিওনাকে আনহারি বুঝ দিতে লাগলো, ফিওনা বাচ্চাদের মতো কাঁদছে। উৎসব মুখরিত পরিবেশটা হঠাৎ করে মরাবাড়ির মতো নীরব হয়ে গেল।
ইভেন্টের লোকেরা আনহারির এক ইশারাতেই সব খুলে নিয়ে যেতে লাগলো। গানের মাদল থেমে গেল। সবাই সবকিছু গুছিয়ে টাকার জন্য দাঁড়িয়ে আছে। আনহারি ফিওনাকে রুমে নিয়ে গেল, সেখানে শুইয়ে দিয়ে সবাইকে টাকা দিয়ে বিদায় করলো। রুদিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার ছোট্ট মন এতটুকু বুঝতেছে যে যা হচ্ছে স্বাভাবিক কিছু না, তাই গুটিসুটি হয়ে সব দেখছে। সবাই চলে গেলেও যুক্তি রয়ে গেল ফিওনাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। ফিওনা বিছানায় শুয়ে এক নজরে সিলিংয়ের দিকে তাকিয়ে কাঁদছে। আনহারি তাকে ধরতে গেলে যুক্তি আনহারিকে বাধা দিয়ে বলল, এখন তাকে কিছু বলে উত্তেজিত করার দরকার নেই। স্বাভাবিক সান্ত্বনাও তার কাছে এখন বিষের মতো লাগবে। তাকে এক মনে নীরবে হয়ে থাকতে দিন। লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিন। আর আমরা চলুন ঘরের ওই কোণাটায় বসি। একা রেখে যাওয়াটাও ঠিক হবে না, কারণ এসব রুগীরা সুইসাইডেবল প্রবণ হয়ে যায় হুট করে। আনহারি যুক্তির কথায় কান দিল, কারণ যুক্তি একজন সাইকিয়াট্রিস্ট। সে যা বলেছে বুঝে শুনেই বলেছে। তাই তারা ঘরের এক কোণে বসলো। যুক্তি তখন আনহারিকে বলল, আমাকে কি অনন্যার ব্যাপারে বলা যাবে? আনহারি হালকা গলায় বলল, বলা যাবে। কথাটা বলে একটা নিঃশ্বাস নিল, তারপর ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো এবং অনন্যা নিখোঁজ কিভাবে হয়েছিল এবং নিখোঁজ হওয়ার পরের রহস্য বলে উঠল, যা কাহিনীর নতুন একটা মোড় আনলো। অনন্যা আর আমি দুজন যমজ বোন, তবে ভাগ্যের নির্মম পরিহাসে আমি আর সে আলাদা পরিবেশে মানুষ হয়েছি। সে মানুষ হয়েছে অস্পারা গায়ে না খেয়ে না পড়ে, আর আমি মানুষ হয়েছি এ আনহারি ভবনের বিলাসিতায়। সৃষ্টিকর্তা আমাদের মাঝে এ কঠোর বিভাজনটা সৃষ্টি করেছিল আমাদের বাবার কর্মফলের জন্য। বাবার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও একটা কাজের জন্য গিয়েছিল অনন্যা যে গ্রামে বড় হয়েছিল সে গ্রামে। সেখানে মায়ের সাথে বাবার পরিচয় হয়, প্রেম পরিণয়। মা অবশ্য জানতো না বাবার আরেকজন স্ত্রী আছে, তাই বিয়ের পর তাদের সংসার বেশ শান্তিতেই যাচ্ছিল। তবে সে সুখ মায়ের কপালে বেশি দিন টিকেনি। আমাদের বড় মা মানে বাবার প্রথম স্ত্রী বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে জেনে ফেলে। এরপর তার শর্ত সাপেক্ষে বাবা আমার মাকে ছেড়ে চলে যায়। বাবা গোয়েন্দা বিভাগে চাকরি করত, তাই বাবার পরিচয়টা গ্রামের মানুষ জানতে পারেনি। সেজন্য বাবা চলে যাওয়ার পর বাবাকে আর খোঁজ করতে পারেনি কেউ। এর মধ্যে মা অন্তঃসত্ত্বা হয়। মা শেষ ভরসায় বাবার একটা ঠিকানায় জানতো, সে ঠিকানায় মায়ের প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে চিঠি লিখে পাঠায়। তবে ভাগ্য সহায় ছিল না। মায়ের প্রেগনেন্সির কথা জেনে মাকে তাড়াহুড়ো করে একটা গরিব ঘরে বিয়ে দিয়ে দেয় আমার মামা, যাতে করে গ্রামের মানুষ যাতা বলতে না পারে। আর এদিকে মায়ের বিয়ের পর বাবার কাছে চিঠিটা পৌঁছায়। অপরদিকে বাবা জানতে পারে তার প্রথম স্ত্রী মা হতে পারবে না। অপরদিকে মায়েরও অন্যত্র বিয়ে হয়ে গেছে, তাই চাইলেও মাকে ফিরিয়ে আনা সম্ভব না। তাই বাবা চেয়েছিল সন্তান জন্মদানের পর তার কাছে নিয়ে যেতে, কিন্তু এতে আরও সমস্যা বাড়ত। কারণ কোনোভাবে এ ঘরের লোকেরা যদি জানতো মায়ের সন্তান এ ঘরের না, তাহলে মায়ের ডিভোর্স হয়ে যেত। সেজন্য মামা বাবাকে হাত জোর করে এই বাচ্চার দাবি যেন সে না করে। এদিকে একটা সময় পর বাবা জানতে পারে মায়ের যমজ বাচ্চা হবে, তাই তিনি মামাকে অনুরোধ করে একটা বাচ্চা যেন তাকে দেয়। বিনিময়ে মামাকে টাকা দিবে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। মামা তাতে রাজি হয়ে যায়। সবার অজান্তে, এমনকি মায়ের অজান্তেই আমাকে তুলে দেওয়া হয় আমার বাবার হাতে, যিনি বর্তমানে আমার মামা পরিচয়ে আছেন। আমি আমার মা লাবণ্য জোহার ভাইয়ের মেয়ে। এখান থেকে কাহিনী নেয় নতুন মোড়। বাবা চেয়েছিল তার প্রথম স্ত্রীকে বলবে আমাকে সে অ্যাডপ্ট করে দেশ থেকে নিয়ে এসেছে। যেহেতু তারা বিদেশ সেটেলড হয়ে গিয়েছিল, সেজন্য আমাকে তিনি দেশ থেকে বিদেশেও নিয়ে যায়। এদিকে আমার বর্তমান মায়ের বাচ্চা সে সময় প্রসবের সময় হয়। তার শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয় বিদেশ। সেখানে তার বাচ্চা মারা যায়। আর তখনই আমার বাবা তার বোনের হাতে তার বোনের প্রাণ বাঁচাতে আমাকে তুলে দেয়, আর তার বাচ্চা মারা যাওয়ার বিষয়টি চেপে যায়। এভাবেই আমি চলে আসি এ পরিবারের মেয়ে হয়ে। আমি বড় হই বিলাসিতার ঘেরা জীবনে। অপরদিকে আমার বোন অনন্যা বড় হয় দরিদ্রতায়। আমাদের মায়ের পরের ঘরে ফিওনার জন্ম হয়। ফিওনা আমাদের সৎ বোন। এবার প্রশ্ন জাগতে পারে আমাদের একসাথে হওয়া আর অনন্যার নিখোঁজ হওয়ার ব্যাপারটি। অনন্যা যে পরিবারে বড় হয়েছে সেটা নিম্নবিত্ত হয়। মা অনন্যাকে টাকা দেখে তার থেকে দ্বিগুণ বয়সী একজন সাইকোর সাথে বিয়ে দেয়, যার কাজেই ছিল বিয়ে করে মেয়েদের অত্যাচার করা। অনন্যার আগেও তার দুটো বউ ছিল। সবকিছু মেনে অনন্যা চেয়েছিল সংসার করতে, তবে তার স্বামী দীপক তাকে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দেয়। এরপর অনন্যাকে পাওয়া যায় জাম গাছে ঝুলন্ত অবস্থায়। সবাই এটাকে আত্মহত্যা বললেও এটা ছিল খুন, যেটা 12 বছর পর উদ্ঘাটন করা হয়। এই খুনের সাথে অনন্যার শ্বশুরবাড়ির লোকজন যুক্ত ছিল, সাথে আমাদের মা। তাই মা এখন জেলে আছে। মা খুন করেনি, তবে খুন হয়েছে দেখার পরও টাকার লোভে সবটা চেপে যায়। স্পটে মা ছিল, আর মায়ের অনন্যার প্রতি রাগ ছিল, কারণ সে সময় সে অন্তঃসত্ত্বা ছিল বলেই তাড়াহুড়ো করে গরিব ঘরে বিয়ে দিয়েছিল, আর সেজন্য সে অনেক কষ্ট করেছে বাকি জীবন।
ঘটনার অলৌকিকতায় সেদিন লাশ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে জানা যায় অনন্যা মারা যায়নি, সে বেঁচে আছে। কারণ অনন্যাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা চলে, তাই সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে জাম গাছে ঝুলিয়ে দিলেও তার পা গাছের একটা ডালে ঠেকেছিল, তাই তার প্রাণ যায়নি, সে বেঁচে যায়। তবে সেটা অজানাই রাখা হয়, কারণ অনন্যার স্বামীর পরিবার প্রতাপশালী ছিল। যদি জানতে পারে বেঁচে গেছে তাহলে আবারও মেরে ফেলবে, তাই সে সময় অনন্যার লাশ পাল্টে বেওয়ারিশ লাশ দেওয়া হয়। আর আত্মহত্যা করেছে এটা গ্রামবাসী জানার পর তার লাশ দাফন করতে দেওয়া হয়নি, কোনো রকম একটা জায়গায় তার পালিত বাবা পুঁতে দিয়েছিল, তাই লাশ পরিবর্তনের ব্যাপারটাও কেউ বুঝেনি। আর হাসপাতালে যার কাছে লাশটা পৌঁছায় সে ছিল আমার পরিচিত, আমাকে কল দিয়ে সে নিশ্চিত হয় এটা আমি কিনা। এদিকে আমি জানতে পেরেছিলাম আমার মতো একজন দেখতে আছে, সেটা জেনেছিলাম দেশের বাইরের একটা আর্ট প্রতিযোগিতায়। সেখানে বিবর নামের একজন অনন্যার ছবি এঁকেছিল, সেটা আমার ছবি মনে করি, তাই বিনা অনুমতিতে ছবি আঁকার অপরাধে কমপ্লেন করার পর সবটা জানতে পারি আমার মতো দেখতে তাদের গ্রামে একজন আছে। এরপর অনন্যার ব্যাপারে ঘুটে ঘুটে সব জানি। অনন্যাকে এরপর বহুদিন চিকিৎসা করিয়ে মোটামুটি সুস্থ করে আমার বর্তমান মায়ের কাছে আমি সাজিয়ে পাঠাই, কারণ আমি দেশের বাইরেই ছিলাম। ভেবেছিলাম দেশে ফিরে এসে একটা সারপ্রাইজ দিব সবাইকে, কিন্তু আমার বর্তমান বাবা যে ছিলেন, মানে লাবণ্য জোহার স্বামী ওয়াজেদ চৌধুরী, পরকীয়ার জের ধরে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে অনন্যাকে মেরে ফেলে। এরপর আমি আসি অনন্যার খুনের প্রতিশোধ নিতে। সে প্রতিশোধের জের ধরে ফিওনার সাথে দেখা। অবশেষে অনন্যার সাথে অন্যায়কারী সবাইকে শাস্তি দিতে সক্ষম হই। প্রতিশোধ নেওয়া শেষ হওয়ার পর আমরা অনন্যার উপস্থিতি বিভিন্ন জায়গায় টের পাই। সবসময় ভাবতাম এটা আমাদের মনের ভুল, তবে বারবার প্রমাণিত হয় এটা আমাদের মনের ভুল না। এই যে দেখুন, আপনিও দেখেছেন তাকে, তাহলে বলুন অনন্যা বেঁচে আছে আপনার মনে হয় না? যুক্তি হালকা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি চেম্বারে যাকে দেখেছি সে দেখতে পুরোপুরি আপনার মতোই, তবে তার অতীত তো আপনাকে বললামই। তার অতীতের সাথে আপনার বলা অতীতের কোনো মিল নেই। তার বলা অতীত তার সাথে ঘটেছে 15 বছর আগে, তার বর্তমান বয়স 35, কিন্তু আপনার বলা ঘটনার সাথে সে ঘটনার কোনো সাদৃশ্য নেই। বুঝতেছি না এই ঘটনাগুলোর সাথে কোনো যোগসূত্র আছে কিনা। আনহারি হালকা দম ছেড়ে বলল, আমি জানি না আপনার চেম্বারে আসা মেয়েটি সত্যিই কে। অন্য নাম হলেও হয়তো বলতাম আপনার চোখের দেখার ভুল, কিন্তু নামও অনন্যা বলেছেন, তাহলে এত ভুল কি করে হবে একটা মানুষের? যুক্তির মাথায়ও ঘুরছে, সব তলিয়ে যাচ্ছে তার। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই যেন বুঝতে পারছে না সে। এরই মধ্যে অনুভূমিক প্রান্ত কল দিল। যুক্তি কলটা ধরতেই তিনি বললেন, আপনার রুগী এত রাতে এসেছেন? আচ্ছা, সারাদিন কি ওনার সময় ছিল না? আশ্চর্য ব্যাপার, আপনার রুগী এসেছেন এত রাতে আমার কাছ থেকে চা খেতে। যাই হোক, কথা বলে দেখি, আপনাকে আমি আপডেট দিব। যুক্তি কথাটা শুনে হুড়মুড়িয়ে বলল, ওর সাথে গল্প করুন, আমি এখনই আসতেছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল। যুক্তি এমন আগ্রহ দেখে অনুভূমিক প্রান্ত কিছুটা অবাক হলেন। কিছুটা বিস্ময় নিয়ে ফোনটা হাত থেকে টেবিলে রেখে পাশ ফিরে তাকালেন। সাথে সাথে তার বিস্ময় যেন আরো বেড়ে গেল। এদিকে আনহারিকে যুক্তি বিষয়টি খুলে বলল। আনহারি তর যেন সইছে না। সে রুদিতাকে বাসায় রেখে গেল। বাসার দুজন হেল্পিং হ্যান্ডকে ফিওনার পাশে বসতে বলল। তারপর তারা রওনা দিল অনুভূমিক প্রান্তর বাসার উদ্দেশ্যে। খুব দ্রুতই তারা পৌঁছে গেল, কিন্তু সেখানে ঘটে গেল রহস্যময় ঘটনা।